শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ, বাংলা সংবাদ। ওরা দেশটা গিলে খাইছে, কথা শুনে নাই, এখন তারাই দল চালান, আওয়ামী লীগ নেতাকর্মীদের বার্তা। জানাবো বিএনপির সমাবেশে বাধা পিছিয়ে মঙ্গলবার ঘোষণা। এবং সর্বশেষ জানাবো অসংখ্য মানুষকে হাওন আঙ্কেলের কাছে পাঠিয়েছে শেখ হাসিনা, সব অযোগ্য লোককে বসিয়েছেন, বললেন সার্জিস আলম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, নিউজটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ। সেই 2008 সাল থেকে টানা 15 বছর ক্ষমতায় ছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। সবশেষ গত 7 জানুয়ারি নির্বাচনে ক্ষমতায় এলেও 5 আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতন হয়েছে দলটির। এরপর থেকে দেশে ও বাইরে আত্মগোপনে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী সহ নেতারা। বাংলাদেশে গত 23 জুন ঘটা করে দলের 75 বছর পূর্তি পালন করেছিল আওয়ামী লীগ। সেদিন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশের নেতাকর্মীর উপস্থিতি ছিল কানায় কানায় পূর্ণ। অথচ মাত্র 2 মাসের ব্যবধানে পরিস্থিতি এখন পুরোপুরি পাল্টে গেছে। সরকার পতনের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ জনগণ। দলের এমপি, মন্ত্রী সহ প্রভাবশালীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিসংযোগ ও ভাঙচুরের মুখে পড়ে। ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। বঙ্গবন্ধুর অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের পর নামফলক ভেঙে ফেলে ছাত্র জনতার কার্যালয় উল্লেখ করে নতুন নামফলক টাঙানো হয়। অবশ্য ছাত্র জনতার শীর্ষক নামফলকটি সরিয়ে আবারও আওয়ামী লীগের নামে ব্যানার লাগানো হলেও সেটাও ছিঁড়ে ফেলা হয়। 75 বছর রাজনীতিতে থাকা দলের এমন করুণ পরিণতির জন্য মুষ্টিমেয় নেতাদের দুষছেন শীর্ষ নেতারা। তাদের অভিযোগ, এত বছর ক্ষমতায় থেকেও সংগঠনকে শক্তিশালী না করে ব্যক্তিত্বকে গুরুত্ব দিয়েছিলেন এই নেতারা। ক্ষমতা তাদের কাছে পুষ্টিগত থাকায় মূল্যায়ন করা হয়নি ত্যাগী নেতাকর্মীদের। মুষ্টিমেয় নেতার কারণে দীর্ঘদিন ধরে অবহেলিত ছিলেন কেন্দ্রীয় কমিটির অধিকাংশ নেতা। তাদের মধ্যে একজন সাংগঠনিক সম্পাদক গণমাধ্যমকে বলেন, ওরা দেশটাকে গিলে খাইছে, আমাদের কথা শুনে নাই, আমার সঙ্গে কারো যোগাযোগ নাই, এখন রাজনীতিতে নাই, দেখি তারা কি করে, যারা আছে তারা দল চালাক। যাদের দিকে অভিযোগের তীর ছোড়া হলো তারা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ এ আরাফাত, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও সাবেক তথ্যমন্ত্রী প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। গত 5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলীয় প্রধানের দেশ ছেড়ে যাওয়ার পরপরই মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য ও দলের অনেক নেতাকর্মী আত্মগোপনে চলে যান। তাদের মধ্যে কেউ কেউ পরে স্থলে পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে গেছেন, কেউ কেউ আকাশপথেও বিদেশে যেতে সক্ষম হয়েছেন, কেউ পালাতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন, বাকিরা এখনও দেশের ভেতরে আত্মগোপনে রয়েছেন। এই অভ্যুত্থানের পরে তো অবশ্যই আগেও বেশ কঠিন সময় পার করতে হয়েছে আওয়ামী লীগকে। দুঃসময় কাউকে পাশে পায়নি এবং এখনও পাচ্ছে না দেশের সবথেকে পুরনো রাজনৈতিক দলটি। এর জন্য মূলত দুর্নীতিবাজ আর দুর্বৃত্তপরায়ণ নেতাদের দুষছেন অনেক কেন্দ্রীয় নেতা। আওয়ামী লীগের একাধিক দায়িত্ব সূত্র জানায়, দীর্ঘ টানা ক্ষমতায় থাকা দলটি ত্যাগী নেতাকর্মীদের সঠিক মূল্যায়ন করেনি, বরং ব্যবসায়ীমুখী প্রবণতা দেখা গেছে দলটির নীতি নির্ধারণী পর্যায়ে। প্রতিটি জাতীয় নির্বাচনে 60% বেশি সংসদ সদস্যের চেয়ার ছিল ব্যবসায়ীদের জন্য বরাদ্দ। যেখানেই টাকাওয়ালা সেখানে দেওয়া হয়েছে মনোনয়ন। জেলা পরিষদ, সিটি কর্পোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে মনোনয়ন বাণিজ্য হয়েছে। আবার এমপি কিংবা মন্ত্রীর আত্মীয়রা ভাগিয়ে নিতেন উপজেলা বা ইউনিয়নের চেয়ারম্যানের মনোনয়ন। সব জায়গায় আত্মীকরণের প্রবণতা ছিল প্রবল। আত্মগোপনে থাকা কয়েকজন আওয়ামী লীগ নেতার বরাতে বুধবার অনলাইনে গণমাধ্যমে এক পোস্টে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। দলটির এক নেতার বরাতেও প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগের একটি কেন্দ্রীয় কমিটি ছিল, সেটার নামে মাত্র ছিল। কমিটিকে এক সাইডে রেখে সবকিছু নিয়ন্ত্রক ছিল কয়েকজনের হাতে। তাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ এ আরাফাত, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তারা আওয়ামী লীগ পরিচালনা করেছেন। অনেক বিষয়ে তারা জানতেন, কিন্তু দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও জানতেন না। এরা দলের হাইকমান্ডকে দেশের সঠিক পরিস্থিতি বা সঠিক তথ্য দিতেন না। সে কারণে আজকে আওয়ামী লীগের এমন করুণ পরিণতি। আওয়ামী লীগের এক যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আকার ছিল 81 সদস্য বিশিষ্ট, কিন্তু এখানে কয়জন সক্রিয় রাজনীতিবিদ ছিলেন? এমনও আছেন যাদের দেশের মানুষও চিনে না।
প্রশ্ন হলো, আওয়ামী লীগের মতো দলে কেন অপরিচিত বা অরাজনৈতিক ব্যক্তিকে ভেড়াতে হবে? তারা কি দলের দুর্দিনে থাকবে? এখন দেখেন তারা কিন্তু নেই। আমরা দলে থাকলেও দলের মধুটা কিন্তু ওনারাই খেয়েছেন। সরকার পরিচালনা থেকে শুরু করে সবকিছুতে তারা সামনে সারির লোক। প্রতিটি ক্ষেত্রে তারা বাড়াবাড়ি করেছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের একটি উপদেষ্টা মণ্ডলীর কমিটি রয়েছে, সেখানে অনেক অভিজ্ঞ নেতা ছিলেন। করোনা মহামারীর আগ পর্যন্ত নেত্রী তাদের থেকে পরামর্শ নিতেন। পরবর্তীতে হাইব্রিডরা নেত্রীর আশেপাশেও ভিড়তেন না, তাকে সিনিয়রদের কাছ থেকে আলাদা করে। নেত্রীর আশেপাশে সিনিয়ররা থাকলেও এমন আন্দোলন মোকাবেলা করা কোনো বিষয় ছিল না। আমার মনে হয় সঠিক তথ্যটাই নেত্রী পায়নি। দলটির সিনিয়র নেতা জানান, দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে দলের অনেকগুলো উইংস দুর্বল হয়ে পড়েছিল। তারা কোনো কাজই করতে পারত না। উপর মহলের নির্দেশ বাস্তবায়নে দিন পার করত। সেসব উইংসের যে নিজস্ব কিছু কাজ আছে সেগুলো ভুলে গিয়েছিল। সরকার পতনের 1 মাস পেরিয়ে গেল, অথচ এই সময়ের মধ্যে সংগঠনের পক্ষ থেকে একটি বিবৃতিও দেখা গেল না। এতে প্রমাণিত হয় উইংসগুলো কাজের যোগ্যতা হারিয়েছে। এখন দলটাকে পুনর্গঠন করতে হবে। ব্যক্তিবিশেষে দলীয় সিদ্ধান্ত নেওয়া যেতে পারে না। রাজনীতিতে অভিজ্ঞদের অবহেলা না করে কাজে লাগাতে হবে। আওয়ামী লীগকে সক্রিয় করতে হলে তৃণমূলকে সক্রিয় করতে হবে। বিএনপি পূর্ব ঘোষিত আজ রবিবারের সমাবেশ পিছিয়ে মঙ্গলবারে নিয়েছে। রাজধানীর নয়াপল্টনে সমাবেশ হওয়ার কথা ছিল। দলের স্থায়ী কমিটির সদস্য ও সমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক AZM জাহিদ হোসেন এ তথ্য জানান। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপি আজ 15 সেপ্টেম্বর নয়াপল্টনে সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর সব প্রস্তুতি সম্পন্ন করা হয়, কিন্তু আবহাওয়ার কারণে দিনক্ষণ পরিবর্তন করা হয়েছে। নয়াপল্টনের এই সমাবেশে লন্ডন থেকে ইন্টারনেটে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেবেন। গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপি 2 দিনের কর্মসূচি নেয়। একটি ছিল শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার আন্দোলন সহ গত 16 বছরের আন্দোলনে নিহতদের স্মরণে আলোচনা সভা। দ্বিতীয়টি ছিল রবিবার 15 সেপ্টেম্বর নয়াপল্টনের সমাবেশ। বিগত 16 বছরে ফ্যাসিস্ট হাসিনা সরকার অসংখ্য মানুষকে বন্দী রেখেছে, অসংখ্য মানুষকে হাউন আঙ্কেলের কাছে পাঠিয়েছে। মঙ্গলবার বিকেলে নগরের পৌর স্টেডিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত ছাত্র নাগরিক মতবিনিময় সভায় সার্জিস আলম এই কথা বলেন। ছাত্র জনতার হাতে ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে চায় উল্লেখ করে সার্জিস আলম বলেন, 24-এর আন্দোলনে প্রতিটি ছাত্র এক একজন সমন্বয়ক। আমাদের স্বপ্ন আগামীর বাংলাদেশকে নিয়ে, যার নেতৃত্ব দেবে দেশের তরুণ প্রজন্ম। সার্জিস আলম আরও বলেন, সময়ের প্রয়োজনে আমরা আবারও রাস্তায় নামব। প্রয়োজন হলে ফ্যাসিস্ট হাসিনার মতো যে কাউকে উৎখাত করব। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের দক্ষ ও শিক্ষিত হয়ে উঠতে হবে। শিক্ষার্থীদের প্রধান কাজ হবে লেখাপড়া করা। আর যারা ছাত্রদের উপর হামলা করেছিল তাদের বিচার না দেখা পর্যন্ত আমাদের শান্তি হবে না। যে চিহ্নিত সন্ত্রাসীরা আমাদের উপর গুলি চালিয়েছিল তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। নারায়ণগঞ্জে প্রাচ্যের ডান্ডি উল্লেখ করে তিনি বলেন, আপনার এই প্রাচ্যের ডান্ডির গর্বিত বাসিন্দা। ভবিষ্যতে আমরা নারায়ণগঞ্জ থেকে বেশি বেশি নেতৃত্ব দেখতে চাই। মতবিনিময় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আন্দোলনের সমন্বয়ক আসিফ আদনান, আবদুল্লাহি সলেহিন অয়ন, শাহিন মিয়া, মেহরাব শিফাত, আব্দুর রহমান ও ফারজানা মুনা। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সমাবেশে শুরু হয়। এরপর সমবেত ছাত্র জনতা একসঙ্গে জাতীয় সঙ্গীত গায়। পরে আন্দোলনে নিহত শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সমাবেশে অন্যান্য সমন্বয়করা নিজেদের মধ্যে ঐক্যের বিকল্প নেই উল্লেখ করে বলেন, আমাদের অর্জনকে নষ্ট করতে এখনও ফ্যাসিদের দোসররা সক্রিয়। তারা আমাদের মধ্যে ফাটল ধরিয়ে আমাদের অর্জনকে নস্যাৎ করতে চায়। কোনো অপশক্তিকে কোনোভাবেই 24-এ আমাদের অর্জিত স্পিরিটকে নষ্ট করতে দেওয়া যাবে না। তরুণ প্রজন্মের যুদ্ধ এখনও শেষ হয়নি উল্লেখ করে বক্তারা ছাত্র সমাজকে সজাগ থাকার আহ্বান জানান।